দীর্ঘ ১ ঘণ্টা যাবৎ শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে হৃদ। দুহাতে দেয়ালে ভর দিয়ে মাথা ঝর্ণার নিচে দিয়ে দুচোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে হৃদ। শাওয়ারের পানি তার মাথা বেয়ে বুক দিয়ে ঘুরিয়ে নিচে পানি সাথে মিশে যাচ্ছে বারবার। আর হৃদটা দাঁড়িয়ে এক মনে কিছু একটা ভেবে চলছে। হৃদ মায়াকে ভালোবাসে না, তবে তার জন্য অনেক বেশি অস্থিরতা কাজ করে মনে। এই অস্থিরতাকে হৃদ ভালোবাসা বলতে পারছে না। যদি এটা ভালোবাসা হতো তাহলে সে মায়াকে নিজের করে নিত অনেক আগেই। মায়াকে আগে পাবার জন্য মন কোনো দিনও তীব্র আশা জাগেনি। তাই সে এই অস্থিরতাকে ভালোবাসার নাম দিতে পারছে না। কিন্তু মায়া থেকেও দূরে থাকতে পারছে না কোনো কিছুর মূল্যে। হোক মায়াকে তার চোখের সামনে চাই। তাই তো সবসময় দূরে থেকেও মায়া খুব কাছে ছিল, যেটা মায়া নিজেও জানে না। হৃদ মায়াকে না দূরে সরিয়ে রাখতে পেরেছে, না কাছে টেনে নিতে পারছে। কেমন এক দোটানা ফিলিংসে মিশে যাচ্ছে দিনকে দিন। তবে এত কিছুর মাঝেও মায়ার কোনো কালে কারো সাথে ভাগ করতে চায় না হৃদ কোনো কিছুতেই। আর করে বা করবে? মায়া তো তার বউ, তার বাচ্চা বউ। সে তার বউকে ভালো না বাসুক, তবুও তার কাছে থাকবে। আপোষে না থাকলেও বন্দি করে রাখবে সারা জীবনে, তবু তার বাচ্চা বউ তার কাছে থাকবে। সত্যি বলতে হৃদ ভালোবাসাটাও চাই না। যেটা যেভাবে আছে মায়া তার কাছে সেভাবেই থাকলে ক্ষতি কী? থাকুক না এভাবেই। হৃদের এমন সব চিন্তা ভাবনার মাঝে কেউ একজন হুট করে ওয়াশরুমের ভিতর ঢুকে যায় আর দরজা লক করে দেয়। আকস্মিক ঘটনার হৃদ চমকে উঠে পাশে দাঁড়াতে চোখে পড়ে মায়া ঘুম ঝরানো চেহারাটা। মায়া ঘুমে ডুলতে ডুলতে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে আর ঘুম চোখে হাত বাইয়ে হৃদের ব্রাশ করা ব্রাশটা হাতে নিয়ে পেস্ট লাগিয়ে সুন্দর করে নিজের দাঁতে ব্রাশ করতে লাগে। হৃদ মায়ের কাণ্ড দেখে অবাক না হয়ে আস্তে করে বাম হাত দিয়ে শাওয়ারটা অফ করে দেয়। কারণ বিগত ৮ ঘন্টা ধরে মায়া অদ্ভুত কাণ্ডে হৃদ অবস্তু। প্রথম মায়া অদ্ভুত কাজে হৃদ অবাক হলেও পরে মায়ার এসব কাণ্ড অবস্তুগত পরিণত হয়েছে। তাই এই মুহূর্তে আর অবাক না হয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে আর দেখতে চায় যে হৃদ মায়ার কতটা পাগলামো করতে পারে। মায়া 10 মিনিটের মতো নিজের দাঁতে ব্রাশ করে। হাতে থাকা হৃদের ব্রাশটা সুন্দর করে ধুয়ে জায়গায় রেখে দেয়। কুলি করে হাত দিয়ে চোখ মুখে পানি ছিটে দিতে চোখ খুলে তাকায় আয়নার দিকে। আবারও মুখে পানি ছিটে দিতে মায়া মনে হলো কেউ একজন তার পাশে দাঁড়িয়ে আছে আর তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মায়া নিজের মাথাটা হালকা করে ঘুরিয়ে পাশে তাকাতেই চোখ পড়ল হৃদকে। হৃদ খালি গায়ে শুধু একটা তাওয়ালা কোমরে পেঁচিয়ে দেওয়ালে হেলান দিয়ে দুহাত ভাঁজ করে বুক দিয়ে দাঁড়িয়ে আছে। মায়া সাথে সাথে ভূত দেখার মতো ভয় পেয়ে চমকে উঠলে আবার কিছু একটা ভেবে স্বাভাবিক হয়ে গাল ফুলে ঠোঁট উল্টিয়ে আয়নার দিকে ঘুরে তাকায়। মায়া এমন কাজে হৃদ ভুরু কুঁচকায় আর ভাবে যে তাকে দেখা মায়া স্বাভাবিক আচরণ করছে কিভাবে। তাই ভুরু কুঁচকে তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়া নিজের মতো করে মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে যেদিকেও থেমে যায় কি মনে করে আবারও হৃদের দিকে পা বাড়ায়। হৃদের সামনে গিয়ে দাঁড়িয়ে হৃদকে এক পলক পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে নিজের গায়ে ওড়নাটা দিয়ে হৃদকে ভালো করে ঢেকে দেয়। হৃদ ভুরু কুঁচকে তাকায় একবার নিজের গায়ের ওড়নার দিকে তো একবার মায়ার দিকে। পরে মায়ার দিকে দৃষ্টি স্থির রেখে ভুরু কুঁচকায়। মায়া নিজের মতো করে হৃদকে ঢেকে চলে যেতে নেয়, কিন্তু কি মনে করে আবারও মায়া পা দুটো থেমে যায় আর হৃদের দিকে তাকিয়ে বলে উঠে, আপনি আমার কল্পনায়ও এমন অর্ধউলঙ্গ হয়ে সামনে এসে পড়েছেন আর রাতে আমাকে মেরে শান্তি হয়নি যে সোজা আমার বাথরুমে আমার কল্পনায় চলে এলেন, তাও এভাবে। রাতে আমি মনে মনে আপনাকে বলেছিলাম না যে আমি আর আপনার সামনে যাব না, আপনার সাথে কথাও বলবো না। তাহলে কেন এসেছেন আমার কল্পনাতে? আমি আর আপনার সামনে কখনোই আসতে চাই না, আর না আপনার সাথে তাকাতে চাই। আমি আপনাকে মুক্তি করে দিব খুব তাড়াতাড়ি। আমি এই সম্পর্কে ইতি টানতে চাই।
আপনার কাছ থেকে দূরে চলে যেতে চাই, এতটাই দূরে যেতে চাই যে আপনি চাইলেও আমার কাছে পৌঁছাতে না পারেন। একটা কাজ করলে কি হয়, আমি তো মরতে পারি, তাই না? আমি মরে গেলে তো ভালো হয়, তাই না? আপনিও শান্তি মুক্তি দুটোই পাবেন, আর আমি পাবো আপনার রোজ রোজ অত্যাচার থেকে মুক্তি। মায়া খানিকটা থেমে জোরে নিঃশ্বাস ফেলে নিচের দিকে তাকে আবারও বলল, হয়তো আপনার সামনে আমি এই কথাগুলো বলতে পারবো না কখনো, তবে একদিন আমি উড়াল দেব আপনার এই অত্যাচার নামক শিকল ভেঙে। সেই দিন হয়তো আপনি শুধু সবটা দাঁড়িয়ে দেখবেন, কিন্তু আপনার করার মতো কিছুই থাকবে না। সেই দিন আমি বড্ড স্বার্থপর হব আপনার জন্য, ছেড়ে চলে যাব, দেখে নেবেন। টলমলে চোখে বলেই মায়া হৃদের দিকে না তাকিয়ে দ্রুততার সঙ্গে বাথরুম ত্যাগ করে সাথে সাথে হৃদের রুমে কান্না করতে থাকে। মায়া নিজের কান্না এতটাই ব্যস্ত ছিল যে একবারও দেখার প্রয়োজন বোধ করেনি যে সে কোথায় ছিল এতক্ষণ, এটা কার রুম, কার ওয়াশরুম ছিল এতক্ষণ। যদি একবার দেখত তাহলে হয়তো কল্পনা ভেবে মনের কথাগুলো প্রকাশ করতে পারত না কখনো। আর মায়া যদি একবার বাথরুম থেকে বের হওয়ার আগে তার সামনে থাকা ব্যক্তির দিকে চোখ তুলে তাকাতো, তাহলে দেখতে পেত একজোড়া ভয়ানক লাল চোখ যা তার দিকে নিক্ষেপ করা। এই চোখ তাকে মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে, তাকে পিষে ফেলতে পারে নিজের সাথে তার এসব কথাগুলো বলার কারণে। কিন্তু আফসোস, কিছুই দেখার আগে চলে যায় মায়া। হয়তো আজ মায়ার কপাল ভালো, তাই দ্রুততার সাথে বের হয়ে নিজের প্রাণটা বাঁচিয়ে নিয়েছে, নয়তো আজ তাকে পুড়তে হতো হৃদের দহন আগুনে, যে আগুন মায়া নিজেই লাগিয়েছে হৃদের মনে। সেই আগুনে দহন হৃদ মায়াকে পুরাতো শক্তভাবে। তবে এই আগুন থেকে মায়া চলে গিয়েও ও নিজেকে বাঁচাতে পারবে কোনোভাবে। হৃদ তার দহনে আগুনে পুড়াবেই। মায়া সেটাকে যেভাবে নেক না কেন, এতে হৃদের কিছু যায় আসে না। দাদির আঁচল ধরে গাল ফুলিয়ে অসহায় ফেস করে দাঁড়িয়ে আছি আমি। এই মুহূর্তে দাদির আঁচলটা আমার একমাত্র নিবাসে দাঁড়িয়েছে, কারণ আমার দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত দাদি আঁচলটা থাকবে আমার নিবাসে। আর তার জন্য আজ সারাদিন ধরে দাদির আঁচল ধরে ঘুরঘুর করছি আমি। সেই সকালে দাদি আঁচলটা ধরেছিলাম, আর দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমি একই জায়গায় আটকে আছি। কিন্তু দাদি আমার ওপর কোনো করুণা হচ্ছে না, তিনি দিব্যি নিজের কাজ করেই চলছে আমাকে নিয়ে। দাদি যেখানে যাচ্ছে সাথে আমিও যাচ্ছি তার আঁচল ধরে। দাদি এই ব্যাপারে কোনো হেলদোল না থাকলেও আমি এতে চরম বিরক্ত। এভাবে আর কত থাকবো? এভাবে কি আর থাকা যায়? না, যায় না, তবু থাকতে হবে। হয়তো আমার মিশন সম্পূর্ণ হবে না, তাই নিজের দাবি রক্ষাতে এই কঠিন অসাধ্যকে সাধ্যসিদ্ধি করার জন্য আমার এই পথ অবলম্বন করা। তাই দাদির কাছে গুনগুন করে চলছি আমি। দাদি খানিকটা বিরক্ত হয়ে নিজের কাজ বন্ধ করে আমার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলে ওঠে, বললাম তো কোথাও যেতে হবে না। আর কতবার বলা লাগবে তোকে? আমার বিনা আর হাসানকে আমার মা বাবা বলবো এখানে আসতে, তারপর তোর সাথে অনেক দিন থাকবে, তারপর তোকে আমি কোথাও যেতে দিব না, ব্যাস। এবার তুই যদি আমার আঁচল ধরে সারা জীবন থাকিস, এতে আমার কোনো আপত্তি নেই, বরং ভালোই হবে। বলেই দাদি তার কাজে মনোনিবেশ করেন, আর আমি দাদির এমন কথায় সারাদিন ধরে আহত নিহত হচ্ছি। তারপর জেদ ধরে রেখেছি আমি আমার বাড়ি যাব, মানে যাবই, এবার যত কিছু হোক না কেন। তাই দাদির আঁচল ধরে ঠোঁট উল্টে বিনয়ের সুরে বলে উঠি, প্লিজ দাদি, যেতে দাও না আমাকে। 8 মাস ধরে এখানে আছি আমি, এবার আমি বাসায় যেতে চাই। আমার বাসার সবার যেন মায়া লাগছে, আর মা বাবা এখানে এসে আমার সাথে দেখা করলে আমার বাড়িটা তো তুমি আর আনতে পারবে না এখানে। তাই আমার বাড়িটা দেখতে চাই, আমার বাড়িটার যেন ও পেটটা ভীষণ পুড়ছে। প্লিজ দাদি, যেতে দাও না আমাকে, প্লিজ। আর তো কি সোনামা,
তোমার দাবি এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, পূর্ণ হয়নি? পাশ থেকে দাদাজান এর কণ্ঠ কানে আসতেই আমি চমকে পিছনে ফিরে তাকাই, সাথে সাথে চোখে পড়ল দাদাজান আর আয়ান ভাইয়াকে, দুজন অফিসে গেট আপে ড্রয়িং রুমে দরজার সামনে। অফিস থেকে ফিরছে হয়তো দুপুরের খাবারের জন্য। মাঝে মাঝে তারা দুজন একসাথে বাসায় আসে আমাদের সাথে দুপুরের খাবার খেতে, আবার একসাথে চলে যায় রাতে ফিরে কাজ শেষ করে। উনি রিত কখনোই আসে না দুপুরে, হয়তো আমি থাকি বলে, আমি চলে গেলে হয়তো আসবে। এইসব ভাবতে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। নিশ্চুপ পরে দাদির আঁচল ছেড়ে দৌড়ে গিয়ে দাদাজানের কোটের কোনা ধরে দাঁড়িয়ে পড়লাম আমি। গাল ফুলে ঠোঁট উল্টে দাদাজানকে বলে উঠি, দাদাজান তুমি দাদিকে বলো না আমি মাত্র 3 দিন থাকবো ওইখানে, সারা জীবনের জন্য তো আর যাচ্ছি না আমি। তাও দাদি এমন করছে কেন? তুমি বোঝাও না দাদিকে, প্লিজ প্লিজ। দাদাজানের কোট ধরে ঝাঁকিয়ে। দাদাজান আমার কথা শুনে একবার আমার দিকে তাকিয়ে আবার দাদির দিকে তাকায়। দাদির কোনো হেলদোল না দেখে স্মিথ হেসে উঠে আমাকে নিয়ে সোফায় বসে পড়ে। আমি তখনও দাদাজানের কোটের কোনা আঁকড়ে ধরে আছি। তখনই দাদাজান হেসে বলে উঠে, সোনামা আমার দ্বারা ডাল গলবে না মনে হয়। আর সত্যি বলতে আমি তোমার দাদি নামক ডালটা গলাতেও চাই না, এতে করে আমারও ক্ষতি, কারণ আমার বাড়ি অন্ধকার হয়ে যাবে তোকে ছাড়া, তাই আমি কিছু করতে পারবো না, সরি। স্বাভাবিকভাবে হেসে দাদাজান কথায় আবারও ক্ষুণ্ণ হলাম আমি, কিন্তু দমে যায়নি, মনে জেদ কাজ করেছে। তাই সেই জেদের রেশ ধরে আবারও আমি যে করেই হোক দাদা দাদিকে বোঝাতে হবে আমাকে, তাই কিছু একটা চিন্তা করতে হবে। তাই আমি আহত সুরে দাদাজানকে কিছু একটা বলবো, তখনই মাথা আসলো আয়ান ভাইয়ের কথা। উনি হয়তো দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল, দু হাতে পকেটে গুজে। আমি সময় ব্যয় না করে দাদাজানকে ছেড়ে দৌড় দিলাম আয়ান ভাইয়ার উদ্দেশ্যে। আয়ান ভাইয়ের সামনে দাঁড়াতে ভুরু কুঁচকে উনি হয়তো বুঝতে পেরেছেন কেন এসেছি ওনার কাছে। আমি আয়ান ভাইয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝটপট করে শার্টের কোনা আঁকড়ে ধরলাম, কারণ আয়ান ভাইয়া কোটটা ভাঁজ করে হাতে রাখা গরমের কারণে। তাই আমি ওনার শার্টে কোনা আঁকড়ে ধরি দু হাতে আর আহত সুরে বলে উঠি, আয়ান ভাইয়া তুমি বলো না প্লিজ, আমি এখানে 8 মাস ধরে আটকে আছি বন্দি হয়ে, কোথাও যেতে পারছি না। আমার কেমন জানি লাগছে, কিছুই ভালো লাগছে না, নিজেকে কেমন বন্দি বন্দি লাগছে, আর তাই আমি বাড়ি যেতে চাই। প্লিজ তুমি বোঝাও না দাদা দাদিকে। শার্টের কোনা ঝাঁকাতে ঝাঁকাতে আমার এমন কথায় দাদা দাদি চমকে উঠে আমার দিকে তাকায়, আর দাদি হাতে থাকা প্লেটটা টেবিলে পড়ে যায় মুহূর্তে। এক প্রকার অপরাধ দৃষ্টিতেই তাকিয়ে আমার দিকে। হয়তো আমার কথা কষ্ট পেয়েছেন, সাথে একটা চরম সত্যির সাথে পরিচয় হয়েছে নতুনভাবে। আয়ান ভাইয়া তাদের দিকে এক পলক তাকে আবার আমার দিকে তাকায়। উনি হয়তো দাদা দাদির মনের অবস্থা বুঝতে পেরেছেন, তাই হাসি খুশি আমার দুহাতে নিজের দুহাত মুঠো রেখে স্বাভাবিকভাবে বলে উঠে, ওকে ডান, তোমার কথা থাকলো, যেতে দিব তোমাকে, কিন্তু এতে করে আমি কি পাবো তোমার কাছ থেকে? ভুরু নাচিয়ে দুষ্টুমি করে আমি খুশিতে আত্মহারা হয়ে লাফিয়ে উঠি। তুমি যা চাইবে সব দেব আমি। আমার চকলেট বক্স থেকে তোমাকে অর্ধেক চকলেট দিয়ে দিব আমি, কেমন? সাথে তোমার সব কথাও শুনবো প্রমিস। খুশি হয়ে আমার কথায় কপাল কুঁচকে এলো আয়ান ভাইয়া। পরে কিছু একটা চিন্তা করে আমাকে উদ্দেশ্য করে বলল, মায়া পাখি ভেবে বলো, আমার যা চাই তা তুমি দিতে পারবে তো? পরে কিন্তু তুমি না করলেও শুনবো না আমি। আমি কিন্তু আমার কাজে অটল থাকবো, তাই ভেবে চিনতে প্রমিস করো আমাকে। আমি কিন্তু এতটা ভালো মানুষ নই যে ছেড়ে দিব। তুমি প্রমিস ভাঙতে চাইলে আমি কিন্তু দিব না, তাই ভেবে বলো সিরিয়াস হয়ে। আয়ান ভাইয়ের কথাগুলো আমার কান পর্যন্ত পৌঁছালো, আমার মাথা অবধি পৌঁছাতে পারেনি। উনি কি বলেছেন তা ঠিক শুনেছি, কিন্তু কথাগুলো মানে বুঝতে পারিনি। তাই আমার ছোট মাথা চাপ না দিয়ে ঠোঁট প্রসারিত করে হেসে বলে উঠি, প্রমিস প্রমিস প্রমিস। 3 বার প্রমিস করলাম, এবার তো বিশ্বাস করো আমায়। তোমার সব কথা শুনবো আমি, অবাধ্য হব না। তুমি শুধু দাদা দাদিকে বোঝাও তাহলেই হবে।
আমার কথাগুলো শেষ করার সাথে সাথে আয়ান ভাই আমাকে খানিকটা টেনে নিচে আরও সামনে এনে দাঁড় করায়। পরে ওনার এক হাতে আমার কপালে আসা চুলগুলো কানের পিছনে গুজিয়ে দিতে দিতে সুরেলা কণ্ঠে বলল, তোমার প্রমিসটা আমার সূচনা হয়ে গেল নতুন পথের। আজ থেকে আমাতেই তুমি বিচক্ষণ থাকবে সারাক্ষণ, আর তোমাতে আমি থাকার সেই ব্যবস্থা আমি করব। এবার তুমি রুমে গিয়ে প্যাকিং করো, আমি তোমাকে নিয়ে যাব তোমার বাসায়। আর হ্যাঁ, 3 দিনের বেশি থাকা যাবে না কিন্তু, ঠিক আছে? আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব। এবার যাও, তাড়াতাড়ি করে গিয়ে প্যাকিং করো, নয়তো লেট হয়ে যাবে আবার। আয়ান ভাইয়ের কথায় আমি দাদা দাদির দিকে তাকাই। সাথে সাথে দাদাজান হাসি মুখে সম্মতি জানায়, কিন্তু দাদিটা জায়গায় দাঁড়িয়ে আছে। দাদিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অপরাধবোধ কাজ করলো আমার মনে। আমি কি বেশি কিছু বলে ফেললাম? দাদির টলমল চচ্চর দেখে আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। দৌড়ে এসে জড়িয়ে ধরলাম দাদিকে। পরে কাঁদো কাঁদো গলায় বলে উঠি, আই এম সরি দাদি, আমি বাসায় যেতে চাইবো না। তবু তুমি কান্না করো না প্লিজ। তুমি কান্না করলে আমার কান্না পেয়ে যায়, আমার খুব কষ্ট হয়। আমি যাব না তোমায় ছেড়ে। তুই রুমে যা, আমি আসছি, তোকে প্যাকিং করে দিচ্ছি। আমার শোন, 3 বেশি থাকা যাবে না বলে দিলাম। বাড়িতে গিয়ে একদম উল্টোপাল্টা কাজ করে বেড়াবি না, ঠিক আছে? তুই যা, আমি আসছি। বলি দাদি আমাকে সোজা করে দাঁড় করায়। আমি কিছু বলতে যাব, তখনই দাদি আমাকে কিছু বলতে না দিয়ে রুমে পাঠিয়ে দেয় প্যাকিং করার উদ্দেশ্যে। আমি নিশ্চুপ চলে আসি, কারণ কিছু বলার মতো আমার কিছুই নেই। সত্যি বলতে আমি ওনার কাছে থেকে দূরে থাকতে চাই, তাই আমি জেদ ধরেছি। কাল রাতে ঘটনার পর আমি ওনার সামনে ভুল করেও পড়িনি। উনি বাসায় থাকলে আমি নিজেকে ঘরবন্দি করে রেখেছি। ওনার আমার সাথে কথা বলা বা দেখা করার চেষ্টাও করেনি। দাদা দাদি, আয়ান ভাইয়া জানে আমি 3 দিনের জন্য যাচ্ছি আমাদের বাড়িতে, কিন্তু আমি জানি আমি 3 দিনের জন্য যাচ্ছি না। এখানে আর আসবো কি না আমি নিজেও জানি না। আর আমার এখানে না আসাটা মঙ্গল সবার জন্য। দাদা দাদি প্রথমে আমার জন্য কষ্ট পেল, পরে আমাকে ভুলে যাবে। উনি যখন ডলি আপুকে বিয়ে করে এই বাড়িতে বউ করে আনবে, তখন এমনি এমনি আমাকে সবাই ভুলে যাবে। আমাকে তো সবাই ওনার হৃদ বউ বলে এত আদর করেন। যখন বই থাকবে অন্য কেউ, তাহলে আমাকে মনে রাখার প্রশ্নই আসে না, তাই না? ডলি আপু আর উনি হৃদ একে অপরকে ভালোবাসে, এটা ডলি আপু নিজেই আমাকে বলেছে সবটা কাল দুপুরে। ডলি আপু আরও উনি নাকি অনেক বছর ধরে একে অপরের সাথে রিলেশনশিপে আছে। কিছুদিনের মধ্যে নাকি বিয়ে করবে দুজন। উনি হৃদ নাকি পার্টিতে আপুকে বলেছে আপুর জন্য সারপ্রাইজ প্ল্যানিং করেছে বিয়ের জন্য। আমিও হালকা শুনেছিলাম ওনার মুখে সারপ্রাইজের কথাটা, তাই শিওর হয়ে নিলাম আপু থেকে। ডলি আপু এখানে জানে না যে আমি ওনার বউ বা ওনার বিয়ে হয়েছে। উনি বলেননি, হয়তো আমার জন্য ওনার সম্পর্কটা খারাপ হতে চাই না, তাই আমিও তাকে মাঝে কাটা হয়ে থাকতে চাই না। তাই চলে যাচ্ছি সব কিছু ছেড়ে। এবারেতে সব কিছুর জন্য মায়া হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না। আমার খুব কান্না পাচ্ছে, কিন্তু করতেও পারছি না, কারণ যদি এই মুহূর্তে ভেঙে পড়ি তাহলে সবাই সবটা বুঝে যাবে। তখন আমার জন্য ওনার বিপদ হবে। তখন সবাই ওনার ডলি আপুর সম্পর্কটা মেনে নিতে চাইবে না। আমি চলে গেলে হয়তো সবাই আমাকে খারাপ বলবে, ওনাদের সম্পর্কটা মেনে নেবে। তাই আমাকে এখন চুপ থাকতে হবে। মায়া নিজের রুমে যাওয়ার পরই আয়ান তার নানুমাকে ধরে সোফায় বসে তাকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, আমি জানি নানুমা, তুমি মায়ার জন্য যা করে এসেছো তা ভবিষ্যতে যা করবে সবই ঠিক করবে। আমি জানি তুমি বা নানা ভাই মায়াকে বন্দি করে রাখোনি। মায়া পরিস্থিতির শিকার হয়ে বন্দি ছিল মাত্র। ওকে সেফ রাখার জন্য তোমরা ওকে কোথাও যেতে দেওনি, কিন্তু মায়া অবুঝ হওয়াতে ওর ছোট মাথা সে ইফেক্ট করেছে। এর মনে হচ্ছে আমরা সবাই ওকে বন্দি করে রেখেছি। এখন যদি ওকে ওর মতো করে যেতে না দাও, তাহলে আবারও খারাপ কিছু হতে পারে। পরে দেখা যাবে ওর চঞ্চলতা হারিয়ে যাবে এই 4 দেওয়ালের মাঝে। তাই ওকে একটু স্পেস দাও নিজেকে গুটিয়ে নেওয়ার জন্য, আর বাকিটা আমার উপর ছেড়ে দাও। আমি বুঝে নেব ওকে। আয়নের দিকে হেনা খান আর
আরাফ খান দুজনই অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল। পরে আয়ান এর কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ আয়ান যা বলেছে সবই ঠিক বলেছে। আর এই মুহূর্তে তাদের চুপ থাকা ছাড়া অন্য কোনো পথ নেই। আর যদি মায়াকে জোর করতে গিয়ে তাকে হারিয়ে ফেলে, তাহলে তারা থাকবে কিভাবে? তাই এই মুহূর্তে তাদের চুপ থাকা সেও মনে হচ্ছে। গাড়িতে বসে আছি আমি, আর আমার সাথে রয়েছে আয়ান ভাইয়া। উনি গাড়ি ড্রাইভ করছে আর আমি তার পাশের সিটে বসে আছি। আমার মনটা ভীষণ খারাপ। সবাইকে ছেড়ে চলে যাচ্ছি বলে দাদা দাদি, ফুপি ফুপা, নিহা আপু, ফিয়া, ডলি আপু, বাসার সব কাজের লোক আর বডিগার্ড সহ সবার সাথে দেখা করে বিদায় নিয়ে এসেছি। কিন্তু ওনাকে একটিবারও যেন দেখিনি। উনি বাড়িতে ছিলেন না, তাই থাকলে হয়তো আমার সামনে আসতো না। উনি হয়তো জানে না আমি চলে যাচ্ছি সেটা, আর জানলে হয়তো খুশি হতেন, কারণ আমি যে ওনার খুব অপছন্দের পাত্রী। তাই আচ্ছা, আমি কি আর ওনার মনে পড়ব না? নাকি উনি আমাকে আর মনে রাখবে না? ডলি আপুকে নিয়ে হয়তো ভালোই থাকবেন, তাই অপরজনেও কাউকে মনে না রাখাই ভালো। আচ্ছা, আমি কি পারবো ওনাকে ভুলে থাকতে? আমার এত কষ্ট কেন হচ্ছে? আমার শুধু কান্না করতে মন চাচ্ছে। আমি পারছি না আমার কষ্টটা লাঘব টানতে, পারছি না ওনার আর আমার দূরত্বটা মেনে নিতে। কিন্তু আমাকে সব কিছু মেনে নিতেই হবে, এটাই আমার ভাগ্য। আমার এমন সব চিন্তা ভাবনার ইতি ঘটে গেল কারো আলতো স্পর্শ পেয়ে। আমি সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়েছিলাম। হঠাৎ করে গালে হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলাম আমি। পরে পাশে তাকাতে চোখে পড়ল আয়ান ভাইয়া বিস্ময়কর চেহারা। উনি আমার গালে এক হাত রেখে চিন্তার সুরে বলে ওঠে, তুমি ঠিক আছো মায়া পাখি? কি খারাপ লাগছে তোমার? আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম ওনার দিকে। আমাকে এভাবে তাকাতে দেখে স্মিত হাসে। গাড়ি থামিয়ে আমার দিকে ফিরে বসে দু হাতে আমার গাল জড়িয়ে চোখের পানি মুছে বলে ওঠে, তুমি যদি এখন এভাবে কান্না করো তো আমি কিন্তু তোমাকে আমার সাথে নিয়ে যাব খান বাড়িতে। পরে আমাকে কিছু বলতে পারবে না। আয়ান ভাইয়া কিছুক্ষণ থেমে আবারও বলল, আচ্ছা চলো এখন তোমাকে আগে ফুচকা খাবো, তোমার মুড ঠিক করবো, পরে তোমাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে যাব, ঠিক আছে পাখি? ওনার কথায় আমি শুধু ভুবন ভুলানো একটা হাসি দিলাম। আমার হাসি দেখে আয়ান ভাইয়া বুকে হাত দিয়ে বলে ওঠে, ষড়যন্ত্র, ঘোর ষড়যন্ত্র। আজ 15 দিন হয়েছে বাড়িতে আছি আমি। এই 15 দিনে তেমন কিছু বদলায়নি, আর না বদলিয়েছে কোনো সম্পর্ক। যেটা যেভাবে ছিল সেটা সেভাবেই আছে, কোনো কিছুর পরিবর্তন হয়নি। আর না হয়েছে কোনো উন্নতি, বরং অবনতি ঘটেছে অনেকটাই। আর এই অবনতি হলেও আমার আর ওনার হৃদ সম্পর্কের মাঝে আরও বেশি তিক্ততা চলে এসেছে। আর এই তিক্ততা ঘিরেই আছে আমার ওনার সম্পর্ক। আজ 15 দিন ধরে আমি আমার বাড়িতে আছি, আর এই 15 দিন উনি আমার কোনো খবর নেয়নি, আর না করেছে একবার জন্য কোনো ফোন। হয়তো ডলি আপুর নিয়ে ভালো আছে, তাই আমার কথা মনে পড়েনি। আচ্ছা, আমি কি ওনার আমাকে মনে পড়ার আশা আছি? কিন্তু কেন? উনি তো আমার সাথে কখনোই এমন কিছু করেনি যে আমি তার আশায় চেয়ে বসে থাকবো। সবটা জেনেও কেন আমি এতটা বিচলিত? স্বামী বলে এতটা বিচলিত আমি, নাকি অন্য কিছু? না, তাকে তার মতো থাকতে দেওয়া উচিত। ভাববো না আর আমি তাকে নিয়ে। এই 15 দিন ওই বাড়ির সবাই আমার খবর নিয়েছে, বিশেষ করে দাদা দাদি আর আয়ান ভাইয়া একটু বেশি নিয়েছে। ঘন্টা ঘন্টা আয়ান ভাইয়া আর দাদি ফোন করবে আমাকে, দুজনে সারাদিন ভিডিও কল করবে আমাকে। দাদি বাড়ি থেকে করবে, আয়ান ভাইয়া অফিস থেকে করবে। আমার কাজ শুধু রিসিভ করে রেখে দেওয়া, কারণ দাদির কথা বললেও আয়ান ভাইয়া কোনো কথা বলে না, নিজের মধ্যে করেই কাজ করে। আর আমি কি করি সেটা লক্ষ্য রাখবে। আমি কিছু বললে আমাকে ধমক দিয়ে চুপ থাকতে বলে, তাই আর কিছু বলা হয়ে ওঠে না আমার। যদিও আমার এখানে 3 দিন থাকার কথা ছিল, কিন্তু এই 3 দিনের জায়গায় বাড়াতে গিয়ে অনেক কাঠখড় পোহাতে
হয়েছে আমাকে, নানা ধরনের মিথ্যা আশ্রয় নিতে হয়েছে আমাকে। তারপর দাদা দাদি ঘন্টার ঘন্টা ফোন করে বলে কবে যাচ্ছি, কখন যাচ্ছি, আমাকে ছাড়া নাকি খান বাড়ি অচল, দাদি কিছুই ভালো লাগে না আমাকে ছাড়া ইত্যাদি। আর আমি এটা সেটা বলে কাটিয়ে দিই ওই বাড়িতে যাওয়া থেকে। আয়ান ভাইয়া সেদিন আমাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। ওই দিন আমি বাড়িতে পা রাখার সাথে সাথে আব্বু আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সে কি কান্না! এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এই বাড়িতে একটা কান্না মহল, আর আমি ভুল করে সেই মহলে ঢুকে গেছি, যেখানে একটা কান্নার রাজা আছে আর একজন কান্নার রানী। তারা শুধু কান্না আর কান্না করে বেড়ায়। কি সাংঘাতিক ব্যাপার ভাবা যায়। পরে আব্বু আম্মু থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পরে আমাকে কোলে নিয়ে পরে দুহাতে জড়িয়ে রাখে আমাকে বুকের মাঝে পুরো আধ ঘন্টা। আম্মু আয়ান ভাইয়াকে সোফায় এনে বসায়। আয়ান ভাইয়া শুধু নীরব দর্শকে সবটা দেখছে। আসলে আমরা 3 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট আর সবার আদরে। কখনো আব্বু আম্মু থেকে একটা রাতও দূরে থাকিনি। আবার মাঝে মাঝে রাতে আব্বু আম্মুর সাথে ঘুমাতাম। হঠাৎ করে আমার বিয়ে হওয়ায় তাদের কোলে মেয়েটা যাওয়ায় অনেক কষ্ট পেয়েছিল। আমাদের ফোনে রোজ কথা হতো, দেখাটা 8 মাস পরে হয়েছে। তাই হয়তো খুশিতে কান্না করে দেয় আব্বু আম্মু। আব্বুও ছিল আমাদের বাসায় দুলাভাইকে নিয়ে, কিন্তু আমার ভাইয়াটা ছিল না, এখনও নেই অবশ্য। ভাইয়া চিটাগাং আছে এই মুহূর্তে তার নতুন ব্যবসা প্রজেক্ট নিয়ে। কবে আসবে জানি না, হয়তো কাজ শেষ হলে চলে আসবে। ওই দিন রাতে আয়ান ভাইয়া ঢাকায় ফিরে গিয়েছিল। আমাদের বাসায় সবাই আয়ান ভাইয়াকে অনেক করে বলেছিল থেকে যেতে, কিন্তু ভাইয়া থাকিনি। ওনার নাকি অফিসে কি কাজ আছে। যাওয়ার সময় আমাকে অনেক কিছু বলে গেছে আমার হাত দুটো ধরে, যাতে ঠিক করে খাওয়া দাওয়া করি, পাগলামো না করি। আর এবার ঢাকা গেলে নাকি আমার জন্য সারপ্রাইজ থাকবে একটা। কি সারপ্রাইজ দেবে আয়ান ভাইয়া তা তো জানি না, তবে তার সারপ্রাইজ আর আমি দেখতে পারবো না এটা শিওর, কারণ আমি তো আর ঢাকায় ফিরে যাচ্ছি না কখনোই। ঢাকা থেকে সব কিছু ছিন্ন করে এসেছি ব্রাহ্মণবাড়িয়াতে, তাই আবার ঢাকাতে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাই তো আমার ভাইয়াকে বলে তার কাছে যাওয়ার ব্যবস্থা করছি। একেবারে যেন ভাইয়ার কাছে চিটাগাং চলে যাব কাল। পরে ওইখানে কিছুদিন থাকার পর অন্য কোথাও চলে যাব, যেটা আমার পরিবার ছাড়া কেউ জানবে না। অবশ্য এখনও কেউ জানে না আমার মনে কি চলছে, আর ওই বাড়ির কেউ জানেই না আমি সে চিটাগাং চলে যাচ্ছি। আমি আব্বু আম্মুকে না করে দিয়েছি যাতে দাদা দাদিকে কিছু না বলে এই বিষয়ে। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি আমি আর আব্বু। ভিতরে ঢুকতেই আমাকে পাশ দাঁড় করিয়ে সামনে আগায় টিকিট কাউন্টারের দিকে। চট্টগ্রাম ভাইয়ার কাছে যাব আমি আর আব্বু। আমাকে ভাইয়ার কাছে রেখে আব্বু কাল চলে আসবে, তাই আজকে আমাকে নিয়ে যাচ্ছে। আব্বুর সামনে টিকিট কাউন্টারের দিকে তাকাতেই আমি অবাক চোখে চারপাশে তাকাই ব্ল্যাকেট টিকিটের জন্য, কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে কোথাও যেতে হলে 3-4 দিন আগে থেকে টিকিট কাটতে হয়, নয়তো পরে টিকিট পাওয়া যায় না একদম। তা যেগুলো পাওয়া যায় সেটা হলো দাঁড়িয়ে থেকে যেতে হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম স্টেশন যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগে। এত সময় তো আর দাঁড়িয়ে থেকেও যেতে পারবো না, যেহেতু আগে আমাদের টিকিট কাটা হয়নি। তাই আমি এক্সট্রা টাকা দিয়ে ব্যাগে টিকিট নেওয়ার জন্য চারিপাশে চোখ বুলাতে সামনে হাজির হয়ে আমার আব্বুর। আমি আব্বুকে এতে তাড়াতাড়ি আসতে দেখে ভুরু কুঁচকে এলো আমার। আব্বু চলে আসা দেখে নিশ্চিত হলাম যে টিকিট পাইনি, তাই হতাশ চোখে আবারও চারিপাশে তাকাবো। তখনই আব্বুর কথায় চমকে উঠলাম আমি। আব্বু হালকা চিন্তা সুরে বলে ওঠে, মামনি আমি দেখ না। আমি টিকিট কাউন্টারে যাওয়ার সাথে সাথে কাউন্টারের ছেলেটা আমাকে 2টো টিকিট হাতে দিয়ে বলল এগুলো নাকি আমাদের জন্য কাটা হয়েছে, সাথে এটাও বলল আমাদের আপনজন নাকি কেটেছে টিকিটগুলো। নাম বলেনি। কেমন না ব্যাপারটা টিকিটগুলো দেখতে দেখতে। আব্বু এমন কথা আমি কিছুটা চিন্তায় পড়লাম। পরে ভাবলাম হয়তো ভাইয়া তার কোনো ফ্রেন্ডকে দিয়ে কাটিয়ে রেখেছে আমাদের জন্য, কারণ ভাইয়া একবার বলেছিল যে তার ফ্রেন্ডের সাথে কথা বলবে টিকিটের জন্য। তাই এত মাথা ঘামাইনি আমি। ভিআইপি কম্পার্টমেন্ট বসে আমি আছি আর আব্বু। আমার কাছে কেমন জানি আজীব লাগছে সব কিছু। আমার যে
ডাবিতে বসে আছি সেটা পুরো খালি একটা রুম। আমি আর আব্বু ছাড়া আর কেউ নেই রুমে, কিন্তু ট্রেন বাকি রুমগুলোতে মানুষে ভরপুর, অথচ আমাদেরটা ভিআইপি রুমে সিটগুলো এক একটা ফিক্সড প্রাইস হয়ে থাকে। এত টাকা ক্ষতি করে তো আর মালিক পক্ষ রুম খালি রাখবে না, আর যদি রাখে তাহলে আমাদেরকে কেন এই রুমে জায়গা দিল? এই বিষয়টা আমাকে ভীষণ ভাবাচ্ছে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আব্বু বলে ওঠে, আম্মুনি তুমি একটু বসো, আমি টিকিট মাস্টারের সাথে কথা বলে আসছি। এটা হলটা সম্পূর্ণ খালি কেন জেনে আসছি, তুমি বসো কেমন, ভয় পেও না, আব্বু আছে তো, মাথা হাত বুলিয়ে দিয়ে। আমি আব্বুর কথা একটা মিষ্টি হাসি দিয়ে মাথা নেড়ে সায় জানালাম। আব্বু যেতে আমি পুরো রুমে একা হয়ে গেলাম। কে জানি না, আমার প্রচণ্ড ভয় হচ্ছে এই মুহূর্তে। মনে হচ্ছে কিছু খারাপ হতে চলছে আমার সাথে। আমার এমন সব চিন্তা ভাবনার অবসান ঘটানোর জন্য সিটের নিচে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর মনে হলো আমার সামনে কেউ বসে আছে, সাথে আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তার সাথে ক্যাবিনের ভিতর অনেক মানুষ রয়েছে আর সবাই আমাকে দেখছে। আমার এমনটা মনে হয় আমার ঘুমটা হালকা হয়ে আসে। অল্প সময়ের জন্য আমার চোখ লেগে গিয়েছিল, তাই ঘুমটা হালকা হতে নিজের চোখ পিটপিট করে খুলে সামনে তাকাতে আমি আতঙ্কে উঠি। সাথে সাথে শোয়া থেকে বসে পড়ি আর সামনের মানুষটাকে দেখে ভয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, কারণ এই মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসছে তাকে দেখে। আমার সামনে আমজিদ খান বসে আছে, মানে আমার গুণধর স্বামী। আমার সামনে ছিটে বসে নিজের গা হালকা এলিয়ে দিয়ে এক পা ফ্লোরে রাখা, অন্য পা ছিটের মধ্যে তুলে দিয়ে তার ওপর নিজের হাত রাখা। সেই হাতে বন্দুক ধরে নিজের কপালে স্লাইড করছে চোখ দুটো বন্ধ করে। তার সাথে রয়েছে অনেকগুলো বডিগার্ড, যারা আমাদের চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে হাতে বন্দুক নিয়ে। আমি ওনাকে এমন শান্ত অবস্থা থেকে ভয়ে কান্না করে দিলাম মুহূর্তের, কারণ আমি জানি এখন আমার সাথে খারাপ কিছু ঘটতে চলছে। উনি তখনও চুপ করে আছে। ওনার চুপ থাকাটা আমাকে আরও ভয় পাইয়ে দিচ্ছে। আমি সবটা সহ্য করতে পেরে শব্দ না করে কেঁদে দিলাম। পরে খানিকটা সাহস যুগে কাঁপা কাঁপা গলায় বলে উঠি, আব্বু আপু কোথায়? বাকি কথাগুলো বলার জন্য আমার আর সাহস হলো না, আর না বলা জন্য আমার মুখটা রইল। আমি মুখ দিয়ে শব্দ বের করার সাথে সাথে উনি ঝড়ের গতিতে উঠে দাঁড়িয়ে আমাকে শক্ত করে ছিটের সাথে লাগিয়ে এক হাতে দুগাল চেপে ধরে অন্য হাতে বন্দুকটা আমার মুখে ঢুকা রুডলিভাবে। ওনার চোখ ছিল খুন করার নেশা আর চেহারা ছিল হিংস্রতা। আমি তাকে শুধু দেখেই চলেছি। আমার দু চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরতে লাগলো। নিজেকে কিভাবে বাঁচাবো ওনার থেকে? উনি কি আজ সত্যি আমাকে মেরে ফেলবেন? আমার এমন সব চিন্তা ভাবনা ওনার হাত থাকা বন্দুকটা আরও খানিকটা চেপে দিয়ে আমার মুখ ভিতরে ঢুকায়। এতে করে আমি আরও কষ্ট পাচ্ছি আর আমার সারা শরীর ভয়ে ঘেমে একাকার হয়ে গেছে। কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম বেয়ে ঘাড়ে পড়ছে। আমার এমন অবস্থা দেখে উনি আমার দিকে ঝুঁকে এসে লাল লাল চোখে দাঁতে দাঁত চেপে বলল, পিষে ফেলি, মেরে দিই, নাকি ট্রেনের নিচে দিব তোকে? বউ বলে ছাড় পেয়ে যাবি তুই? আমার কাছ থেকে পালিয়ে যাবি তুই? আর আমি বুঝতে পারবে না? তোর কি মনে হয় তোর খবর থাকে না আমার কাছে? পালিয়ে বাঁচতে পারবি আমার কাছ থেকে? সব কিছু এত সোজা?